তাহলে শুরু করা যাক। চল এবং ধ্রুবক। তো চল কি জিনিস তোমরা ক্লাস 10-এও পড়েছো। চল হচ্ছে যে রাশির বিভিন্ন সংখ্যামান হতে পারে, বিভিন্ন সংখ্যামান হতে পারে সে হচ্ছে চল। আর কনস্ট্যান্ট হচ্ছে যে রাশি একটা নির্দিষ্ট সংখ্যা, শুধু যে রাশি কেবলমাত্র একটি নির্দিষ্ট সংখ্যামান সে হচ্ছে আমাদের ধ্রুবক। তো আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল রয়েছে আর একটা রয়েছে ডিসকন্টিনিউয়াস রিয়েল ভেরিয়েবল। তো কন্টিনিউয়াস রিয়েল ভেরিয়েবল হচ্ছে একদম কন্টিনিউ সমস্ত ভ্যালু নেবে। দেখো রিয়েল নম্বর তোমরা জানো, কথার কথা আমি একটা উদাহরণ দিচ্ছি, যে মনে করো -1 থেকে +1, যদি এক্সটা এর মধ্যে থাকে তাহলে দেখো এই -1 থেকে +1 পর্যন্ত যতগুলো রিয়েল ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু এক্স নিতে পারছে, তাহলে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস রিয়েল ভ্যালু। আর একটা রয়েছে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস কোনটা? মনে করো 0-র জন্য আমাদের 0 মানটা মনে করো চলটি নিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে -1 থেকে 0, তার মানে আমি এই ওপেন ইন্টারভ্যাল দিয়ে লিখতে পারি, এটা থার্ড বন্ধনী দিয়ে লিখবো কারণ এটা হচ্ছে ক্লোজড, কারণ -1 ভ্যালুটা নিতে পারছে কিন্তু 0 ভ্যালুটা যেহেতু নিতে পারছে না, তাহলে আমি এইটা নিলাম, মাঝখানে 0টা নিতে পারছে না, আবার +1 পর্যন্ত নিচ্ছি। খেয়াল করো এইটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস। মাঝখানে একটা জায়গা ব্রেক হলো, একের অধিক জায়গাও ব্রেক হতে পারে। তো এরপরে পরম ধ্রুবক। আমরা বলেছিলাম যে পাই হচ্ছে পরম ধ্রুবক, ই হচ্ছে পরম ধ্রুবক, এগুলো পরম ধ্রুবকের মধ্যে পড়ে। এখন ইন্টারভ্যালটা সম্পর্কে আমরা আগে বলেছি তাই সেটা বলছি না। অসীম ইন্টারভ্যালটা একটু বলি। মনে করো এক্স এর মান, কথার কথা এই -ইনফিনিটি থেকে 0 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিচ্ছে। দেখো যেহেতু এখানে ইনফিনিটি, এই চিহ্নটা হচ্ছে ইনফিনিটি চিহ্ন, মানে অসীম পর্যন্ত, নেগেটিভ দিকে অসীম পর্যন্ত যে কোনো মান নিতে পারে এক্স এর মান, এইটা হচ্ছে আমাদের অসীম ইন্টারভ্যাল, ইনফাইনাইট ইন্টারভ্যাল। ঠিক একইভাবে আমাদের প্লাসের দিকেও হতে পারত। যাই হোক, এগুলো আমরা অঙ্ক করার সময় যখন এগুলো ব্যবহার করব সেই জন্য আগে থেকে একটু বলে রাখা। এরপরে রয়েছে বাস্তব চলের অপেক্ষক সমূহ। এই বাস্তব চলের অপেক্ষক আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি। এখানে শুধুমাত্র একটা কথা বলার, সেটা হচ্ছে আমরা দেখেছি যে কোনো একটা ফাংশন যদি এফ হয়, তো আমরা বলেছিলাম যে ওয়াই হচ্ছে সমান fx ফর অল এক্স, ওয়াই সমান fx। তো এখানে এই y এর মানটা খেয়াল করো x এর উপর ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি বলি যে fx সমান হচ্ছে x + 2, তাহলে x এর মান কত হবে তার উপরে y এর মানটা আমাদের নির্ভর করছে। তাই x এর মান কিন্তু কারোর উপর নির্ভর করছে না, তাই x হচ্ছে স্বাধীন চল আর y হচ্ছে অধীন চল। আর একটা x এর উপরে যেহেতু ডিপেন্ড করে রয়েছে তাই একে বলা হচ্ছে অধীন চল। এগুলো একটু করে জানার জন্য শুধুমাত্র। এরপর ধ্রুবক অপেক্ষক কি জিনিস? যদি মনে করো কোনো একটি ফাংশন এরকম রয়েছে যে fx সমান 5, এই যে ফাংশনটা এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট ফাংশন। আমি 5 লিখেছি, 5 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হতে পারত, সেটা -5ও হতে পারত। এই ধরনের ফাংশন থাকলে সেটা হচ্ছে আমাদের ধ্রুবক অপেক্ষক। আমি আরো একটু যদি ব্যাখ্যা করি, যে মনে করো r থেকে r একটা ফাংশন f, কেমন ফাংশন না fx সমান হচ্ছে 5, তাহলে এখানে
ডোমেন সেটে এইটার নাম হচ্ছে ডোমেন সেট, আর ডান দিকেরটার নাম হচ্ছে কোডোমেন সেট। তো এইখানে খেয়াল করো, আমার ডোমেন সেটের যে কোনো সংখ্যার জন্য fx সমান কি, উত্তরটা হচ্ছে আমার 5। তাহলে এখানে আমার শুধুমাত্র 5 হচ্ছে আমাদের রেঞ্জ সেটের মেম্বার। রেঞ্জ সেটটাতে কি আছে, শুধুমাত্র 5, একটা ধ্রুবক সংখ্যা, তাই এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তো এইখানে কিন্তু কোডোমেন সেট আর রেঞ্জ সেট কিন্তু দুটো আলাদা। আমি আগের থিওরিতে হয়তো একটু মিস্টেক হলেও হতে পারে, তবু এই জিনিসটা একটু নিজেরা ক্লিয়ার করে নাও। কোডোমেন সেট মানে পুরো এই আর সেটটা হচ্ছে কোডোমেন সেট, আর রেঞ্জ সেটে আমরা শুধুমাত্র একটাই মাত্র এলিমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে রেঞ্জ সেট। এখনো কখনো কখনো রেঞ্জ সেট আর কোডোমেন সেট সেম হয়ে যায়, সেরকম এক্সাম্পল আমাদের এসেছিল। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেঞ্জ সেটটা কোডোমেন সেটের সাবসেট। যাই হোক, এবার আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন মানে আমি একটু উদাহরণ দিয়ে বলছি। মনে করো এটা হচ্ছে আর, এটাও আর। তো এই আর থেকে আর, খেয়াল করো একটা ফাংশন যদি এরকম হয় যে এর মধ্যে যত এক্স আছে তার জন্য আমার আর এর মধ্যে কি এফএক্স থাকবে, এই ওয়াই সমান হচ্ছে এফএক্স থাকবে। মনে করো এফএক্স সমান ও এক্স, কেমন ফাংশন না এফএক্স সমান এক্স। তার মানে আমি এই ফাংশনটা এমন ফাংশন, এর মধ্যে যা দেবো তাই বেরোবে। তো আমি যদি 5 দিই 5 বেরোবে, -5 দিই -5 বেরোবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রেঞ্জ সেট কিন্তু একদম আরটাই হচ্ছে রেঞ্জ সেট। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার রেঞ্জ সেট আর কোডোমেন সেট দুটো কিন্তু সেম। যাই হোক, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ফাংশন। এরপরে রয়েছে বহুপদ অপেক্ষক। তোমরা পলিনোমিয়াল পড়েছিলে ক্লাস 9-এ, সেখানে দেখেছো কথার কথা একটা পলিনোমিয়াল আমি লিখছি x² - 3x + 2, এটা একটা পলিনোমিয়াল। তো যদি আমাদের fx সমান x² - 3x + 2 এই টাইপের, এরকম আরো অনেক পলিনোমিয়াল আছে। আমি এটা দ্বিঘাত পলিনোমিয়াল লিখেছি, আরো প্রচুর ঘাত বাড়িয়েও লেখা যাবে। যদি এরকম টাইপের হয় তাহলে সেই ফাংশনটা হচ্ছে বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। এর পরেরটা হচ্ছে মূলদ অপেক্ষক, রেশনাল ফাংশন। সেটা কি জিনিস, যদি এরকম হয় কোনো একটি ফাংশন fx সমান যদি এরকম হয় যে দুটো পলিনোমিয়াল ফাংশনের, আমরা পলিনোমিয়াল ফাংশনকে p অফ x আকারে লিখতে পারি, যে দুটো পলিনোমিয়াল ফাংশনের, মনে করো আরো একটা পলিনোমিয়াল ফাংশন q অফ x, এই দুটোর ভাগ আকারে মনে করো লেখা হচ্ছে, এবং যেহেতু ভাগ আকারে লেখা হচ্ছে তাহলে q অফ x কখনোই 0 হবে না। 0 হলে তো নিচে 0 হলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। যাই হোক, তো এইটাকে বলা হচ্ছে, এই ফাংশন গুলোকে বলা হচ্ছে মূলদ ফাংশন বা রেশনাল ফাংশন। তো একটা উদাহরণ দিচ্ছি, মনে করো x² - 3x + 2, নিচে মনে করো x + 3। তাহলে এই যে ফাংশনটা যদি fx সমান এরকম থাকে, এটা হচ্ছে আমাদের মূলদ ফাংশন। তো যদি -x দেওয়া হয়, আমরা জানি যে পজিটিভ x বেরোবে, তার মানে হচ্ছে যেহেতু x টা আমাদের মাইনাস সংখ্যা, তাহলে আমাদের উত্তরটা পজিটিভ করতে গেলে -x দিতে হবে, কারণ এটা তো মাইনাস সংখ্যা। তাহলে প্লাস উত্তর বের করতে গেলে সামনে একটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। কথা আমি একটা উদাহরণ দিচ্ছি, x এর মান হয়তো -1, তাহলে আমার তো বলা আছে মডিউলাস x এর মান হচ্ছে প্লাস হবে, তার মানে হচ্ছে -(-x) হলে তারপর +1 হবে। সেই জন্য বলা হচ্ছে যে <0 হলে আমাদের এই ফাংশনটা কেমন হবে, -x হবে। তো এখানে আমাদের এই যে মডিউলাস ফাংশন রয়েছে, এই মডিউলাস ফাংশনের আমাদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো সেই বৈশিষ্ট্য এখানে 15খানা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের প্রমাণও রয়েছে। যাই হোক, প্রমাণগুলো হয়তো তোমাদের পরীক্ষায় আসে না, তবুও আমি 2-4টে প্রমাণ বলবো। প্রথমে আছে মডিউলাস x সমান মডিউলাস অফ -x। এটা তো আর প্রমাণের অপেক্ষা রাখে না, কারণ -x মডের মধ্যে দিলে আমরা জানি প্লাস হয়ে x হয়ে বেরোবে, কারণ এটা সমানও x, এটা সমানও +x। যাই হোক, এবার বলা হচ্ছে
যে এক্সটা মডিউলাস এক্স এর থেকে ছোট বা সমান এবং মাইনাস এক্সটা মডিউলাস এক্স এর থেকে ছোট বা সমান হবে। এরপর দেখো এক্স মাইনাস ওয়াই এর মডিউলাস সমান ওয়াই মাইনাস এক্স, যে কারণে এখানে দেখো এই ওয়াই মাইনাস এক্স মানে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে এক্স মাইনাস ওয়াই, এবং মডিউলাস চিহ্ন থাকলে আমাদের মাইনাস থাকবে না, তাই এক্স মাইনাস ওয়াই এর মডিউলাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে। এরপর চারেরটা দেখো বলা আছে যে এক্স মাইনাস ওয়াই এর মডিউলাস এটা সমান এক্স মাইনাস ওয়াই যখন এক্স গ্রেটার দেন ওয়াই। খেয়াল করো এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় তাহলে তো এক্স মাইনাস ওয়াই একটা পজিটিভ সংখ্যা বেরোবে, সুতরাং এটা সমান হবে এক্স মাইনাস ওয়াই। এইবার যদি আমার এক্স ওয়াই এর থেকে ছোট হয়, আমরা একটু আগেই এখানে আলোচনা করছিলাম যে এক্স ওয়াই এর থেকে ছোট, এই এক্স জিরোর থেকে ছোট, এক্স জিরোর থেকে ছোট হলে মাইনাস এক্স বলেছিলাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো এক্স ওয়াই এর থেকে ছোট, তার মানে কি, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কি হবে, লেস দেন জিরো। তাহলে এটা যদি লেস দেন জিরো হয় তাহলে আমাদের উত্তর ওই যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওখানে যে কারণে মাইনাস এক্স লিখেছিলাম এখানে সেই কারণে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, এবারে সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এরপরে বলা হয়েছে যদি এক্স আর ওয়াই সমান হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এর মডিউলাস জিরো হবে, এটা খুব অবভিয়াস, এবং বিপরীত ক্রমে যদি এটা জিরো হয় তাহলে এটা সমান এটা হবে। এগুলো একটু করে দেখে রাখা, যখন প্রয়োজন পড়বে তখন এগুলো আমরা ব্যবহার করব। এরপর বলা হয়েছে তোমাদের এটা মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়াই এর মডিউলাস যদি আমরা ভেঙে লিখি মডিউলাস এক্স প্লাস মডিউলাস ওয়াই তাহলে এইটা গ্রেটার ইকুয়াল এইটা হবে। এটা প্রমাণও করা যায়, তো আমি একটু প্রমাণটা বলে দিই। বলা হচ্ছে আমি একটু আগেই থিওরিতে একটু আগে লিখেছি যে মডিউলাস এক্স এক্স এর থেকে বড় এবং মাইনাস এক্স এর থেকেও আমার মডিউলাস এক্সটা বড়। ঠিক একইভাবে ওয়াই এর থেকে মডিউলাস ওয়াই বড় এবং মাইনাস ওয়াই এর থেকে মডিউলাস ওয়াইও বড়। তো এখানে আমার এক্স প্লাস ওয়াই এর মডিউলাস আছে, এখন এক্স প্লাস ওয়াই এর মান হতে পারে গ্রেটার দেন জিরো, হতে পারে লেস দেন জিরো। আমি মনে করছি গ্রেটার ইকুয়াল জিরো, তাহলে আমরা একটু আগে থিওরিতে বলেছি যে যদি গ্রেটার ইকুয়াল জিরো হয় তাহলে এটা সমান এক্স প্লাস ওয়াই হবে, একটু আগেই বলে এসেছি। তো সেইখানে তাহলে এক্স এর জায়গায় আমি এই যে এক্স এর থেকে বড় মডিউলাস এক্স, তাহলে আমি এখানে এই যে লেস ইকুয়াল দেবো দিয়ে মডিউলাস এক্স লিখবো। ঠিক একইভাবে ওয়াই এর থেকে যেহেতু আমার এই যে আমার মডিউলাস ওয়াই বড়, তাহলে আমি এটা মডিউলাস ওয়াই দিলে এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আরো একটা পার্ট আছে, এটা তো আমি গ্রেটার ইকুয়াল জিরো ধরে নিয়েছি, এখন যদি প্রশ্ন হচ্ছে যদি লেস ইকুয়াল জিরো হয়, লেস ইকুয়াল না শুধু লেস দেন লিখলেই হবে কারণ আমার ইকুয়ালটা বলা হয়ে গেছে। তাহলে যদি এক্স প্লাস ওয়াই লেস দেন জিরো হয়, খেয়াল করো যদি লেস দেন জিরো হয় তাহলে আমাদের থিওরিতে কি বলা আছে যে এটা যদি জিরোর থেকে ছোট হয়ে যায় তাহলে এটা সমান আমার উত্তর হবে মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। আমরা প্রথমেই মডিউলাসের ফাংশনের ডেফিনিশনে বলে এসেছি, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই। একটু আগেই দেখো এখানে লিখেছি মাইনাস এক্স এর থেকে মডিউলাস এক্স বড়, ও সরি এইটা মাইনাস এক্স থেকে মডিউলাস এক্স বড়, মাইনাস ওয়াই এর থেকে মডিউলাস ওয়াই বড়। তাহলে এখানে আমরা কি লিখবো, এই চিহ্নটা দেব না, বড় চিহ্নটা দেবো মডিউলাস এক্স প্লাস মডিউলাস ওয়াই। দেখো প্রমাণ হয়ে গেল। এরপর তাহলে দুটো ক্ষেত্রে যেহেতু প্রমাণ হয়ে গেছে, এরপরে আমি আসছি সাতেরটা। বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই এর মডিউলাসটা যদি আমরা ভেঙে প্লাস দিয়ে লিখি তাহলে এ বড় বা সমান হবে। এটা প্রমাণ করতে হবে, এটা খুব সহজে প্রমাণ করা যায় কারণ আমরা একটু আগেই তো প্রমাণ করে ফেলেছি। তো আমি যদি এইখানে এই এক্স মাইনাস ওয়াইটা কায়দা করে এরকম করে লিখি, তো একটু আগে যেহেতু আমরা প্লাসের ক্ষেত্রে লিখে ফেলেছিলাম তাহলে এখানে আমরা লিখতে পারি লেস ইকুয়াল মড এক্স প্লাস মড অফ মাইনাস ওয়াই।
তো এইটা মানে হচ্ছে তাহলে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই লেস ইকুয়াল মডিউলাস এক্স প্লাস এটা মানে তো আমার মডিউলাস ওয়াই। তাহলে প্রমাণ হয়ে গেল। এরপর 8 এরটা বলা হয়েছে যে এখানে দুটো আছে, দেখো একটা হচ্ছে a প্লাস বি এর মডিউলাসটা এইটার থেকে বড় একবার প্রমাণ করতে হবে, আর একবার প্রমাণ করতে হবে a মাইনাস বি এর মডিউলাসটা এর থেকে বড় বা সমান। যাই হোক, এই প্রমাণগুলো তোমাদের প্রথম পরীক্ষাতে সব এমসিকিউ থাকবে, সেখানে প্রমাণ থাকবে না, কিন্তু এই যদি এরকম দেয়া থাকে এটা সত্যি না মিথ্যে এগুলো তোমার এই প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমার জানতে হবে, নাহলে তুমি অ্যান্সার দিতে পারবে না। যাই হোক, এখানে দেখো মনে করো এইটা প্রমাণ করতে চাইছি, তো আমি মডিউলাস এ এটা সমান কি লিখতে পারি একটু খেয়াল করো। এই এর জায়গায় আমি এ প্লাস বি মাইনাস বি, খেয়াল করো এই যে প্লাস বি মাইনাস বি 0 হয়ে যাবে, তাহলে এটা লেখা যায়। তো এইটা আমরা একটু আগে থিওরিতে পড়লাম, যে একটু আগে এর আগের থিওরিটা ছিল যে এটা হচ্ছে লেস ইকুয়াল মডিউলাস, ভেঙে লিখছি প্লাস মডিউলাস বি। তো তাহলে মডিউলাস এ লেস ইকুয়াল মডিউলাস এ প্লাস বি প্লাস মডিউলাস বি। এখন উভয় দিক থেকে আমরা যদি মডিউলাস বি মাইনাস করে দিই, তাহলে এখানে আর মডিউলাস বি থাকবে না মাইনাস করে দিলে, তাহলে সেক্ষেত্রে হবে মডিউলাস এ প্লাস বি, দেখো গেটার ইকুয়াল মডিউলাস এ। ঠিক একইভাবে আমরা মডিউলাস বি এটা সমান লিখতে পারি মডিউলাস এ প্লাস বি মাইনাস এ। তো এইটা একটু আগে আমাদের যে থিওরি ছিল সেখান থেকে আমরা লিখতে পারি মডিউলাস এ প্লাস বি প্লাস মডিউলাস এ, তাহলে লেস ইকুয়াল চিহ্ন দিতে হবে। সেইখান থেকে তাহলে আমরা কি পেলাম, মডিউলাস বি লেস ইকুয়াল মডিউলাস এ প্লাস বি প্লাস মডিউলাস এ। তো এইখানে থেকে আমরা তাহলে পেয়ে গেলাম মডিউলাস বি মাইনাস মডিউলাস এ লেস ইকুয়াল মডিউলাস এ প্লাস বি। তাহলে এইখানে দেখো একটা 1 নম্বর দিচ্ছি, এখানে আমরা লিখে রেখেছি যে মডিউলাস এ প্লাস বি মডিউলাস এ মাইনাস মডিউলাস বি এর থেকে বড় বা সমান। আবার এখানে পাচ্ছি যে এইটাকে ঘুরিয়ে লেখা হয়েছে, মাইনাস এই মডিউলাস বিটা আগে দেওয়া হয়েছে, মডিউলাস এটা তারপরে দেওয়া হয়েছে, তাদের বিয়োগফলের থেকেও এটা বড়। সুতরাং বলা যায় যে মডিউলাস এ প্লাস বি গেটার ইকুয়াল মডিউলাস অফ মডিউলাস এ মাইনাস মডিউলাস বি। এখন তাহলে আরো একটা পার্ট রয়েছে যে মডিউলাস এ মাইনাস বি, এটা তোমার প্রমাণ করতে হবে গেটার ইকুয়াল মডিউলাস অফ মডিউলাস এ মাইনাস মডিউলাস বি। তো খেয়াল করো এই মডিউলাস এ আর মডিউলাস বি এদের দুজনের মধ্যে কে বড় আমি জানি না, তো আমি মনে করছি যে মডিউলাস এটা হচ্ছে আমার বড়। এটা প্রথমে ধরে নিচ্ছি, পরে আবার উল্টোটা ধরে নেব। যদি এইটা হয়, যদি মডিউলাস এ গেটার ইকুয়াল মডিউলাস বি হয়, তো আমরা এখানে কি করতে পারি, মডিউলাস এ এটা সমান আমি লিখতেই পারি এ মাইনাস বি প্লাস বি। তো এইটা মানে খেয়াল করো যদি ভেঙে লিখি, তাহলে যেটা ভেঙে লিখছি সেদিকটা আমার বড় হবে, তাহলে মডিউলাস এ মাইনাস বি প্লাস মডিউলাস বি। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি, তাহলে এটা কি, এটা সমান, এটা হচ্ছে লেস ইকুয়াল এ মাইনাস বি প্লাস মডিউলাস এটা। তো তার মানে হচ্ছে মডিউলাস এ মাইনাস মডিউলাস বি লেস ইকুয়াল মডিউলাস এ মাইনাস বি। খেয়াল করো এটা আমি
1 নম্বরে এইটা ধরে নিয়েছিলাম। এর উল্টোটা যদি ধরে নিই তাহলে কি হবে একটু দেখব। আবার যদি মডিউলাস বি এটা যদি আমার বড় হয় মডিউলাস এ থেকে, তখন কি হবে, তখন মডিউলাস বি সমান আমরা লিখতে পারি বি মাইনাস এ প্লাস এ, এটার মডিউলাস, তার মানে হচ্ছে মডিউলাস বি মাইনাস এ। এটাকে ভেঙে লিখলে এখানে আর সমান চিহ্ন দিতে পারবো না, এই চিহ্ন দিতে হবে, লেস ইকুয়াল চিহ্নটা দিতে হবে। তার মানে আমরা পাচ্ছি মডিউলাস বি মাইনাস মডিউলাস এ লেস ইকুয়াল মডিউলাস বি মাইনাস এ। এই প্রমাণগুলো হয়তো তোমাদের যেহেতু প্রথম পরীক্ষায় হচ্ছে সব এমসিকিউ, প্রমাণগুলো হয়তো বা লাগবে না, তাও স্টেটমেন্টগুলো তোমাদের কিন্তু এই প্রপার্টিজ গুলো সব মুখস্থ রাখতে হবে, কখন কোনটা কাজে লাগবে ঠিক নেই। তা আমরা এইখানে কি পেয়েছি দেখো, এ মাইনাস বি সেটা বড় পেয়েছি মডিউলাস এ মাইনাস মডিউলাস বি, আর এখানে ঠিক দেখো মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে, মানে এটা আগে চলে এসছে এটা পরে গেছে, এটাও বড় বি মাইনাস এর মডিউলাস এর থেকে। তো আমরা এই দুটো থেকে, এই দুটো লাইন থেকে লিখতে পারি যে মডিউলাস এ মাইনাস বি গ্রেটার ইকুয়াল মডিউলাস এ মাইনাস মডিউলাস বি এর মডিউলাস। দেখো এটা প্রমাণ হয়ে গেল। এরপর মডিউলাস এক্স ওয়াই এটা সমান মডিউলাস এক্স মডিউলাস ওয়াই হবে, মানে ভেঙে লেখা থাকবে, মাঝখানে যদি গুণ থাকে ভেঙে লেখা থাকবে। তো এইটা প্রমাণ একটু দেখে নাও। মনে করছি এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল 0, যদি এই দুটো গ্রেটার ইকুয়াল 0 হয়, দুটোর গুণফল, তাহলে আমরা বলতেই পারি যে মডিউলাস এক্স সমান এক্স আর মডিউলাস ওয়াই সমান হচ্ছে ওয়াই। কারণ দেখো দুটোর গুণফল 0 হবে যখন এক্সটা 0 থেকে বড় বা সমান, ওয়াইটা 0 থেকে বড় বা সমান, এটা হতে পারে। আরেকটা যদি হয় দুটো সব হচ্ছে লেস ইকুয়াল 0, এই দুটো কেসে হচ্ছে আমাদের এই দুজনার গুণফল 0 থেকে বড় বা সমান হবে। তো এই দুটো কেসেই মডিউলাস এক্স সমান এক্স এবং মডিউলাস ওয়াই সমান ওয়াই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে মডিউলাস এক্স ওয়াই সমান এক্স ইন্টু ওয়াই, তার মানে হচ্ছে মডিউলাস এক্স ইন্টু মডিউলাস ওয়াই। যেহেতু আমাদের এক্স ওয়াই পজিটিভ, তাহলে মডিউলাস এক্স ওয়াই সমান হচ্ছে এক্স ওয়াই বেরোবে। তার কারণ আমরা মডিউলাসের যে ডেফিনেশন পড়েছিলাম, যদি দুজনের এই এক্স ওয়াই পজিটিভ হয়, সেখানে পড়েছিলাম যদি এক্স পজিটিভ হয় তাহলে পরে, শুধু পজিটিভ যদি হয় তাহলে পরে আমাদের এফ এক্স সমান বলা হয়েছিল এক্স। সেই জন্য এখানে মডিউলাস এক্স ওয়াই সমান হচ্ছে শুধু এক্স ওয়াই, কারণ এরা পজিটিভ। তো শুধু এক্স ওয়াই এর জায়গায়, যে এক্স এর জায়গায় মডিউলাস এক্স, ওয়াই এর জায়গায় হচ্ছে মডিউলাস ওয়াই লিখেছি। তো এরপর প্রশ্ন হচ্ছে যদি এক্স ওয়াই এর গুণফল 0 হয়, সেটা বলা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যদি লেস 0 হয়, যদি এক্স ওয়াইটা গুণফল লেস দেন 0 হয়। তো লেস দেন 0 হওয়া মানে হচ্ছে যে কোনো একটা পজিটিভ আর যে কোনো একটা নেগেটিভ, দুটো একসঙ্গে পজিটিভ বা দুটো একসঙ্গে নেগেটিভ নয়। মনে করো সেক্ষেত্রে এক্সটা পজিটিভ এবং ওয়াইটা হচ্ছে নেগেটিভ হলে এইটা হতে পারে। আরেকটা কেস হতে পারে এক্স নেগেটিভ আর ওয়াই হচ্ছে পজিটিভ, এই দুটো কেস হতে পারে। তো যদি আমাদের এক্স পজিটিভ হয় তাহলে মডিউলাস এক্স সমান হচ্ছে এক্স, আর যদি ওয়াই নেগেটিভ হয় তাহলে মডিউলাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়াই। আর এখানে এক্স যদি নেগেটিভ হয় তাহলে মডিউলাস এক্স সমান হচ্ছে মাইনাস এক্স, আর ওয়াই যদি পজিটিভ হয় তাহলে মডিউলাস ওয়াই সমান হচ্ছে শুধু ওয়াই। তো সেক্ষেত্রে আমাদের মডিউলাস এক্স ওয়াই সমান কি দাঁড়াবে, মডিউলাস এক্স ওয়াই সমান হচ্ছে, খেয়াল করো আমার যেহেতু এর গুণফল হচ্ছে নেগেটিভ তাহলে মাইনাস এক্স ওয়াই, তো মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে আমরা বলতেই পারি
এক্স ইন্টু মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় লিখবো মডিউলাস এক্স, আর ওয়াই এর জায়গায় লিখবো এই মাইনাস ওয়াই এর জায়গায় লিখবো এই যে মডিউলাস ওয়াই। তাহলে সেক্ষেত্রেও সূত্র প্রমাণ হয়ে যাচ্ছে। এবং যদি এই সেকেন্ড কেসটা হয় যে x লেস দ্যান 0, তাহলে সেক্ষেত্রে এটা সমান কি হবে, আমাদের যেহেতু এটা 0 থেকে কম, তাহলে মাইনাস এক্স ওয়াই দেবে বাই ডেফিনিশন। তো এটা থেকে আমরা মাইনাস এক্স ডট ওয়াই, এই মাইনাস এক্স এর জায়গায় লিখছি মডিউলাস এক্স, আর ওয়াই এর জায়গায় লিখছি মডিউলাস ওয়াই। যাই হোক, এই থিওরিগুলো একটু নিজেদের দেখে রাখতে হবে। এরপর আমাদের এই যে ভাগের থিওরিটা, এটা আমরা ওই গুণের থিওরি ব্যবহার করে এটা খুব সহজে বলতে পারি। কি করে না, মডিউলাস এক্স বাই ওয়াই কে আমরা লিখতে পারি এক্স ইন্টু এটা। তো একটু আগে আমরা দেখেছি এটা হলে সেটা হচ্ছে মডিউলাস এক্স ডট মডিউলাস 1 বাই ওয়াই লেখা যায়। তো এইখানে থেকে আমাদের মডিউলাস এক্স আর 1 মডিউলাস থেকে বেরোলে সেটা এমনি 1 হয়ে বেরোবে, তার মানে হচ্ছে মডিউলাস এক্স বাই মডিউলাস ওয়াই। এরপর 11 থিওরি যেটা রয়েছে যে মডিউলাস এক্স লেস ইকুয়াল যদি ওয়াই হয়, তাহলে এক্স এর মানটা মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই হবে। এটা মনে রাখবে, আমাদের কাজে লাগে খুব। তো এই প্রমাণটা আমি একটু একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করো এক্স গ্রেটার ইকুয়াল 0, তো এক্স এর মানটা হচ্ছে 0 থেকে বড় বা সমান। আমি মনে করছি এক্স এর মান হচ্ছে তোমার 4, কথা। তো যেহেতু ওয়াইটা হচ্ছে এর থেকে বড়, তাহলে ওয়াই এর মান 4 হতে পারে, 4 এর বড়ও হতে পারে, কথা আমি ধরে নিচ্ছি ওয়াই এর মান 5। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এক্স লেস ইকুয়াল ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে, আমি দুদিকে মাইনাস বসিয়ে দিচ্ছি। খেয়াল করো, মাইনাস বসিয়ে দিলে কিন্তু এই চিহ্নটা এই দিকে চলে যাবে, কারণ -5 এর থেকে কিন্তু -4 বড়। সুতরাং মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল মাইনাস ওয়াই হবে। তো সেক্ষেত্রে আচ্ছা, যখন এক্স গ্রেটার ইকুয়াল 0, তাহলে মডিউলাস এক্স সমান কিন্তু এক্স হবে। তো সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে যে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এই যে মাইনাস ওয়াই এর থেকে মাইনাস এক্সটা বড়। সুতরাং আমরা বলতে পারি মাইনাস ওয়াই এর থেকে মাইনাস এক্স বড়, আর মাইনাস এক্স এর থেকে তো প্লাস এক্স বড় হবে এটা, আর এর থেকে ওয়াই বড় রয়েছে, তাহলে এইটা পাচ্ছি। এটাকে তাহলে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে পাবো মাইনাস ওয়াই লেস ইকুয়াল এক্স, এটা লিখছি না, লেস ইকুয়াল ওয়াই। একটা পার্ট দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আর একটা শর্ত রয়েছে, যদি এক্সটা এখন লেস ইকুয়াল 0 হয়, তখন কি হবে, মডিউলাস এক্স সমান মাইনাস এক্স হবে। আমরা থিওরিতে পড়েছি। তো আমরা জানি মাইনাস এক্সটা, তখন খেয়াল করো মাইনাস এক্স কিন্তু বড় হবে এক্স এর থেকে। তার কারণ আমি একটা উদাহরণ দিলে তোমার ক্লিয়ার হবে। যদি নেগেটিভ হয়, আমি মনে করছি এক্স এর মানটা -3, তাহলে পরে খেয়াল করো মাইনাস এক্স দিলে এখানে +3 হবে, আর এখানে এক্স হচ্ছে -3, তারপর -3 থেকে 3টা বড় হবে, সেই জন্য বলা হচ্ছে মাইনাস এক্স তখন গ্রেটার ইকুয়াল এক্স হবে। এবার তোমার তো বলা আছে মডিউলাস এক্স লেস ইকুয়াল ওয়াই, তাহলে বলতেই পারো যে মাইনাস এক্স এর থেকে ওয়াই বড়। মডিউলাস এক্স মানে তো মাইনাস এক্স, তাই মাইনাস এক্স এর থেকে ওয়াই বড় বা সমান। তো বা বোথ সাইড যদি মাইনাস নিই, তাহলে এটা এক্স হবে, তখন এই চিহ্নটা উল্টে যাবে। একটু আগে আমরা দেখে এসেছি যে মাইনাস ওয়াই এর থেকে এক্স তখন হচ্ছে আমার বড় হবে। তো সেক্ষেত্রে তাহলে আমরা কি পেলাম, মাইনাস ওয়াই এর থেকে এক্স বড়, এক্স এর থেকে আবার এই যে মাইনাস এক্স বড় এখানে করা আছে, তাহলে মাইনাস এক্স বড়,
তার থেকে এই মাইনাস এক্স এর থেকে আবার ওয়াই বড়, তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল ওয়াই। দেখো এটাই প্রমাণ করতে বলা হয়েছে, আমরা দুটো ক্ষেত্রেই প্রমাণ করে দিলাম। যাই হোক, এই প্রমাণগুলো আসে না এমনি, তোমাকে একটু দেখে রাখা, আমি আর প্রমাণ করছি না, নিজেরা এগুলো একটু বই করা আছে দেখে নেবে। এই 13 থিওরিটা একটু মনে রাখবে, এটা পরে আমাদের কাজে লাগবে। খেয়াল করো, মডিউলাস এক্স মাইনাস এ যদি এটা গ্রেটার 0 আর লেস ইকুয়াল ডেল্টা হয়, এটা ডেল্টা বলা হয়, তাহলে বলা হচ্ছে যে এক্স এর মানটা এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা পর্যন্ত থাকবে, এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা পর্যন্ত থাকবে। একটু আগেই তো আমরা দেখছিলাম যে মডিউলাস এক্স এটা লেস দেন ওয়াই হলে আমাদের এক্স এর মানটা মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই এর মধ্যে আছে, ঠিক সেই একই জিনিস দেখো এক্স মাইনাস এ, তাহলে যেহেতু লেস এই মডিউলাস এটা লেস ইকুয়াল ডেল্টা, তাহলে আমরা বলতেই পারি যে এক্স মাইনাস এ এর মানটা মাইনাস ডেল্টা থেকে ওই থিওরি অনুযায়ী মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টার মধ্যে আছে, এটা এ। তাহলে দেখো এই এটা আমার সবাইকে আমি এ দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে এ মাইনাস ডেল্টা লেস ইকুয়াল এক্স, এখানে এ যোগ করলে এ প্লাস এ আর মাইনাস এ এখানে শুধু এক্স পড়ে থাকবে, এখানে এ প্লাস ডেল্টা থাকবে। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, যাই হোক এটা মনে রাখবে, তোমার লাগবে এগুলো পরে পরে। আর এখানে 14 এবং 15 এখানেও দুটো থিওরি আছে, একটু দেখে রাখবে, যখন লাগবে তখন ব্যবহার। এরপর আমি সিগনাম ফাংশনে আসছি। সিগনাম ফাংশন কি জিনিস, যে এফ সমান মডিউলাস এক্স বাই এক্স। খেয়াল করো, মডিউলাস এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে মডিউলাস এক্স বাই এক্স। খেয়াল করো, এক্স যদি পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে, তখন উত্তর হবে 1। যদি এক্স নেগেটিভ হয় তাহলে উপরেরটাও আমার পজিটিভ থাকবে, নিচেরটা নেগেটিভ আসবে, তার মানে হচ্ছে -1। তাহলে একবার 1 পাবো যখন পজিটিভ থাকবে, একবার -1 পাবো যখন নেগেটিভ হবে, আর মাঝখানে আরেকটা বলা আছে যদি 0 হবে যখন এক্স এর মান 0 হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে ফাংশনটা, একে বলা হচ্ছে সিগনাম ফাংশন। এক্ষেত্রে তোমার রেঞ্জ সেটে কে আছে 1 0 আর -1, বা -1 0 আর 1, এটাই হচ্ছে তোমার রেঞ্জ সেট। আর এখানে ডোমেন কিন্তু সমস্ত বাস্তব সংখ্যাই রয়েছে। এগুলো জাস্ট একবার করে দেখে রাখো, অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, যখন লাগবে তখন আমরা ব্যবহার করব। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে, মনে করো একটা ফাংশন এফ, কেমন না এফ এক্স সমান হচ্ছে এই তৃতীয় বন্ধনী দিয়ে লেখা হয় বক্স এক্স। এই বক্স এক্স মানে হচ্ছে সব থেকে বড় ইন্টিজার পূর্ণ সংখ্যা, কিন্তু এক্স এর থেকে বড় নয়। যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো বক্সের মধ্যে 5.25 রয়েছে, তাহলে কিন্তু আমার এটা সমান কিন্তু 5 হবে। তার কারণ হচ্ছে আমাদের সব থেকে বড় পূর্ণ সংখ্যা কিন্তু এই এক্স এর থেকে বড় নয়, এর থেকে বড় নয় 5। তো এরকম যদি একটা ফাংশন পাই যে এফ এক্স সমান বক্স এক্স, তাহলে সেই ফাংশনটার নাম হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আমরা যখন অঙ্ক করব আরো ধারণা আমাদের ক্লিয়ার হবে। মনে করো আমি একটা রেঞ্জ এখানে তোমাকে দেখাচ্ছি যে 0 লেস ইকুয়াল এক্স লেস দেন 1, তাহলে এক্স এর মান কত হবে? খেয়াল করো 1 এর থেকে ছোট, তাহলে 1 তো নয়। এবারে 0 থেকে 1 এর মধ্যে তুমি যা আছে সবই ভগ্নাংশ, সেগুলো এক্স এর মান হতে পারে না, তাহলে এখানে কিন্তু 0 হবে এক্স এর মান। বক্স এক্স মানে কিন্তু এই ক্ষেত্রে আমার 0 হবে। বা আরো একটি উদাহরণ যদি আমি বলি, -1 লেস ইকুয়াল এক্স লেস দেন 0, তো এক্ষেত্রে এক্স এর বক্স এক্স এর মান কত হবে? এক্ষেত্রে বক্স এক্স এর মান হবে -1, কারণ পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হলে হবে না, এবং সব থেকে বড় পূর্ণ সংখ্যা যেটা হতে পারে সেইটাই। যুগ্ম অপেক্ষক ইভেন ফাংশন। ইভেন ফাংশন কি জিনিস? তো
তো যদি একটা ফাংশন এমন হয় যে যাতে করে fx সমান তোমার f অফ মাইনাস এক্স হচ্ছে, বললাম fx এর মান যা হবে f অফ মাইনাস এক্স এর মান যদি তাই হয় তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো ইভেন ফাংশন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করো fx সমান হচ্ছে x স্কয়ার। তো এই ফাংশনটার ক্ষেত্রে খেয়াল করো, তোমার x এর মান তুমি মাইনাস যদি দাও তাহলে কি হবে, তাহলেও তোমার পজিটিভ বেরোবে। তুমি ধরো x এর মান -2 দিলে তাহলেও 4 বেরোবে, প্লাস ভ্যালু দিলেও তোমার 4 বেরোবে। তাহলে fx এর মান যা হচ্ছে f অফ মাইনাস এক্স এর মানও তাই হচ্ছে, তাই এটার নাম হচ্ছে ইভেন ফাংশন। যেমন মনে করো cos x, তোমরা এটা ত্রিকোণমিতিতে গিয়ে আরো ভালো করে জানবে যে cos অফ মাইনাস এক্স ও cos x। সুতরাং এক্ষেত্রে আমাদের f অফ মাইনাস এক্স এর যা মান fx এরও তাই মান হচ্ছে। তাহলে এই ফাংশনগুলো হচ্ছে আমাদের ইভেন ফাংশন। এরপরে অড ফাংশন কি জিনিস? অড ফাংশন হচ্ছে যদি আমাদের f অফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস অফ fx হয়। একটু আগে কি হয়েছে, f অফ মাইনাস এক্স সমান fx বেরিয়েছে, কিন্তু যদি f অফ মাইনাস এক্স সমান মাইনাসটা যদি বাইরে বের করে দেয় তাহলে সেটা হচ্ছে আমাদের অড ফাংশন। যেমন আমাদের fx সমান কথার কথা x কিউব। খেয়াল করো এখানে যদি মাইনাস ভ্যালু দিই তাহলে মাইনাস হয়ে বেরোবে, কিন্তু তাহলে এটা হচ্ছে তোমার অড ফাংশন। যেমন আমি একটু আগে cos অফ মাইনাস এক্স এর উদাহরণ দিয়েছি, যদি সাইন অফ মাইনাস এক্স দিই সেটা কিন্তু আমাদের মাইনাস সাইন এক্স হয়ে বেরোবে। তাহলে এটা ত্রিকোণমিতি চ্যাপ্টারে গিয়ে আরো ভালো করে জানবে। তো এগুলো হচ্ছে আমাদের অড ফাংশন। এরপর ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন কি জিনিস? ইনক্রিজিং বা আরোহী ফাংশন হচ্ছে যদি ডোমেন সেটে মনে করো দুটো এলিমেন্ট x1 এবং x2 এবং সেখানে x1 এর থেকে x2 বড়, যদি এরকম দুটো এলিমেন্টের জন্য আমরা ইমেজ সেটে, তাহলে আমরা কি পাবো, f অফ x1 এবং f অফ x2 পাবো। সেখানেও যদি আমার ইমেজটা বড় হয়, আবারও বলি ডোমেন সেটে মনে করো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 3 আর 4 আছে, তাহলে এর ইমেজ হচ্ছে f অফ 3 আর f অফ 4। যদি f অফ 4 f অফ 3 এর থেকে বড় হয় তাহলে বলবো এটা একটা ইনক্রিজিং ফাংশন। তার মানে দুটো সমান নয় এরকম এলিমেন্ট নিচ্ছি, একটা বড় এবং আর একটা ছোট। বড় এলিমেন্টের ইমেজটা ছোট এলিমেন্টের ইমেজের থেকে বড় হতে হবে ফর অল এক্স এর জন্য। যদি হয় তাহলে বলবো এটা ইনক্রিজিং ফাংশন বা আরোহী অপেক্ষক। সেটা আমাদের ওই যে আইডেন্টিটি ফাংশন আমরা পড়েছিলাম সেটা এর উদাহরণ হতে পারে। যেমন ধরো যে fx সমান x যদি হয় তাহলে কি হবে, যে f অফ 4 সমান 4, f অফ 3 সমান 3, তাহলে কি 4টা 3 এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ফাংশন। আর ডিক্রিজিং ফাংশন কি জিনিস? সেটা হচ্ছে যদি x1 লেস দেন x2, মানে x2টা x1 এর থেকে বড় যদি হয়, এবং এখানে যদি আমরা fx1টা একটু আগে যা পেয়েছি তার উল্টো পাচ্ছি, মনে করো যে fx1টা বড় হয়ে যাচ্ছে fx2 থেকে, এখানে যেটা বড় তার ইমেজটা এখানে যদি ছোট পাই তাহলে পরে এই ফাংশনটা হচ্ছে আমাদের ডিক্রিজিং ফাংশন। তো ডিক্রিজিং ফাংশনের আমি একটা উদাহরণ বলছি, মনে করো যে fx সমান মডিউলাস x। তো মডিউলাস x যদি হয়, খেয়াল করো তোমার হচ্ছে এই ডোমেন সেটে মনে করো
-3 আছে আর -4 আছে, তো তার মডিউলাস করলে তাহলে হবে f of -3 সমান হচ্ছে 3 আর f of -4 সমান 4। এখানে কিন্তু -3টা বড়, কিন্তু যখন ইমেজ সেটে যাচ্ছি তখন 4 বড় হচ্ছে। সুতরাং এখানে -3 বড় ছিল, কিন্তু ইমেজে গিয়ে f of -4 কিন্তু তোমার বড় হয়ে গেছে, উল্টো কেস ঘটেছে। তাহলে এইটা হচ্ছে তোমার ডিক্রিজিং ফাংশন বা অবরোহী ফাংশন। পর্যাবৃত্ত অপেক্ষক পিরিয়ডিক ফাংশন কি জিনিস বলা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই। যদি f(x) সমান মনে করো sin x বা cos x কিছু একটা হলো, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাইন, তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে গিয়ে আরো ভালো করে এটা শিখবে, sin 2nπ প্লাস x, তো এইটার মান আমাদের sin x হয়। তার মানে আমি যেটা বলতে চাইছি আরেকটু যদি খুলে বলি, sin 2π প্লাস x এর মান হচ্ছে sin x, আবার sin 4π প্লাস x এর মানও sin x হয়। তো আমাদের ত্রিকোণমিতিতে এরকম 4টি পাদ ছিল, এইটা হচ্ছে পাই, আর এই পর্যন্ত চলে এলে 2π প্লাস x মানে প্রথম পাদে থাকছে, তো প্রথম পাদে থাকার দরুন আমাদের sin x আসছে। ঠিক এই যে সাইন আমাদের f(x) এর মান খেয়াল করো, x এর জায়গায় আমি কথা np প্লাস x লিখেছি, তাও আমরা sin x পাচ্ছি। তো এই ধরনের ফাংশনকে বলা হয় পর্যাবৃত্ত অপেক্ষক। এখানে দেখো 2π অন্তর আমার sin x এর মান যা ছিল তাই থাকছে, সেই জন্য এখানে আমাদের পর্যায়কাল হচ্ছে পর্যাবৃত্ত, এই যে অপেক্ষক এর পর্যায়কাল হচ্ছে 2π। তো এই ধরনের ফাংশন যেখানে f(x) সমান f of x প্লাস np, যেখানে n হচ্ছে ইন্টিজার আর p হচ্ছে একটি বাস্তব সংখ্যা, এই ধরনের ফাংশনকে বলা হচ্ছে আমাদের পিরিয়ডিক ফাংশন। যদি f(x) সমান f of np প্লাস x হয়, যেখানে n হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা আর p হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। যেমন আমরা বললাম যে sin x বা cos x এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে sin 2π প্লাস x সমানও sin x, cos 2π প্লাস x সমান। এবার সীমাবদ্ধ অপেক্ষক বা বাউন্ডেড ফাংশন। তো বাউন্ডেড ফাংশন কি জিনিস, মনে করো একটা ফাংশন, সেটা d থেকে r এ, যেখানে হচ্ছে d সাবসেট অফ r। যদি এরকম হয় একটা ফাংশন, এবং আমরা যদি দেখতে পাই যে এই d সেটের সমস্ত এলিমেন্টের জন্য f(x) গুলো কোনো একটা সংখ্যা কথা m থেকে ছোট বা সমান, এবং কোনো একটা সংখ্যা m এর থেকে বড় বা সমান, তাহলে বলবো এই ফাংশনটি বাউন্ডেড ফাংশন। এই দুটো একসাথে হতে হবে, কোনো একটা সংখ্যা থেকে ছোট বা সমান হতে হবে, কোনো একটা সংখ্যা থেকে ছোট বা বড় হতে হবে। আমি একটা যদি এক্সাম্পল দিই তোমাদের ধারণা ক্লিয়ার হবে। দেখো আমরা একটু আগেই sin x ফাংশনের কথা বলছিলাম, এবং আমরা দুই একটি আমাদের এক্সাম্পল ছিল, সেখানে আমাদের sin x ফাংশনের রেঞ্জ আমরা আলোচনা করেছিলাম যে sin x ফাংশনের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে রেঞ্জ সেটটা হচ্ছে আমাদের এই ক্লোজড ইন্টারভ্যাল। তো এইখানে তাহলে m মানে হচ্ছে ক্যাপিটাল M মানে 1 আর স্মল m মানে কিন্তু -1। দেখো এখানে সমস্ত x এর জন্য f(x) গুলো -1 এর থেকে বড় বা সমান আর +1 এর থেকে ছোট বা সমান, তাহলে আমাদের এই যে sin x ফাংশনটা, এটা হচ্ছে আমাদের বাউন্ডেড ফাংশন। আবার এমন কিছু ফাংশন পাবো,
যে ফাংশনগুলো কিন্তু বাউন্ডেড নয়, তারা যে কোনো তাদের রেঞ্জে যে কোনো ভ্যালু হতে পারে। সেরকম একটা উদাহরণ যদি আমি দিই, দেখো আমাদের মনে করো fx সমান কথার কথা ই এর মাথায় x, তো এই ফাংশনটা কিন্তু আমাদের বাউন্ডেড ফাংশন নয়, এটা হচ্ছে সীমাহীন অপেক্ষক, আনবাউন্ডেড ফাংশন এটি। তো এই ই এর মাথায় x, এটা তোমরা অ্যালজেব্রা চ্যাপ্টারে গিয়ে সেখানে ই এর মাথায় x এর x ফাংশনটা ভালো করে জানবে, জানলে আরো বুঝতে সুবিধা হবে। যাই হোক, দুটি অপেক্ষকের যোগ, মনে করো f হচ্ছে একটা অপেক্ষক a থেকে r এ, g আরো একটা অন্য অপেক্ষক সেটা b থেকে r, এরকম দুটো ফাংশন রয়েছে। তো এদের যোগটা আমরা কিভাবে ডিফাইন করব? এদের যোগটা আমরা লিখি এইভাবে লিখি, এবং ডিফাইন করা হচ্ছে যে এদের যোগ মানে fx প্লাস gx হবে। এইভাবে ডিফাইন করা হচ্ছে ফর অল x বিলংস টু a ইন্টারসেকশন b, এইটা হচ্ছে আমাদের ডিফাইন করা হচ্ছে এইভাবে। আমরা অঙ্ক করলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে, জাস্ট fx প্লাস gx করলেই আমাদের দুটো অপেক্ষকের যোগ হয়ে যাবে। ঠিক একইভাবে বিয়োগ কি করে করব? f মাইনাস g অফ x, এটা মানে হচ্ছে fx মাইনাস gx, আর কিছুই না। এই x বিলংস টু দুটোর ইন্টারসেকশন, যেহেতু দুটো ফাংশনই থাকছে তাই দুটোর ইন্টারসেকশন থেকে আমাদের ডোমেনটা হচ্ছে দুটোর ইন্টারসেকশন হচ্ছে। এরপর ঠিক একইভাবে গুণফলটা আমরা ওই fg বা gf এইভাবে লিখতে পারি। তো fgx সমান হচ্ছে fx ডট gx, মানে গুণ করব দুটো শুধু, সেখানেও আমাদের x নেওয়া হচ্ছে এই ডোমেন থেকে, এই ইন্টারসেকশন b থেকে। ঠিক ভাগফলের বেলা কি হবে, যে f বাই g ইন্টু x, এটা মানে হচ্ছে দুটো জাস্ট ভাগফল fx ডিভাইড বাই gx। কিন্তু gx যেহেতু নিচে রয়েছে, তাহলে gx কিন্তু আমাদের 0 হতে পারবে না, 0 হলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। সেই জন্য আমরা যে x গুলো নিচ্ছি সেগুলো a ইন্টারসেকশন b থেকে নেব, কিন্তু তার থেকে আমাদের বাদ দিতে হবে এই যে x এর জন্য আমাদের gx 0 হচ্ছে সেটুকু বাদ দিতে হবে। সেই জন্য এটা লেখা হচ্ছে এই কায়দায়, all those x such that gx equal to 0, এইটুকু আমরা বাদ দিয়ে দেবো, কারণ নিচে 0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমাদের থিওরি। আমরা আজকে থিওরি পার্টটা আলোচনা করলাম, পরের দিন আমি এই এক্সারসাইজের অঙ্কগুলো সব আলোচনা করব। তোমরা এসএনদের বইয়ে যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো নিজেরা প্র্যাকটিস করতে থাকো।